প্রথমত আসি নারীদের জন্য আলাদা কোটা নিয়ে। এটা একটা গোত্র বা গোষ্ঠীর আলাদা রিপ্রেজেন্টেশন কখন দরকার হয়? পৃথিবীর ইতিহাসে কি এমন নজির আছে সে আলাদা রিপ্রেজেন্টেশন দিয়া সেই গোত্র করে কি? খায় না মাথায় দেয়? তারা তাদের কোন পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করে? এইসব কি এনসিপি ওরা জানে বা সংবিধান কমিশনের ওরা বুঝে? দুইটা গোত্রের আলাদা রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বড় উদাহরণ আমাদের উপমহাদেশে আছে। ঐতিহাসিক বিভিন্ন সংঘাতের কারণে ব্রিটিশ ভারতের মুসলমানরা অনুভব করে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সাথে তাদের স্বার্থ এক না, বরং উল্টা। স্যার সৈয়দ আহমেদ খান বিভিন্ন ঘটনা ব্রিটিশ ভারতে হিন্দুদের হরেক রকমের এজিটেশন দেখা এই ব্যাপারে লেখালেখি করে। বর্ষের মুসলমান নেতাদের মধ্যে যেই ঘটনার ফলে এই উপলব্ধি সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে সেটা হইল 1905 সালের বঙ্গভঙ্গ। এর বিপরীতে হিন্দুদের অ্যাগ্রেসিভ রিয়াকশন দেখে আগুন জ্বালাই দিয়েছিল সারা বাংলা। এর ফলে 1906 সালের ডিসেম্বর মাসে মুসলিম লীগের রাজনৈতিক আবির্ভাব ঘটে, যেটার ইতিহাস আগের এপিসোডে বিস্তারিতভাবে বলছি। মুসলিম লীগ গঠনের আগে 1906 সালের অক্টোবর মাসে ভারতবর্ষের 35 জন গণ্যমান্য মুসলমান নেতা প্রিন্স আগা খানের নেতৃত্বে সিমলাতে ভাইসরয় লর্ড মিন্টোর সাথে দেখা করতে যায়। সিমলায় ভাইসরয়ের প্রাসাদ ভাইস রিগাল প্যালেসে এই মিটিংটা অনুষ্ঠিত হয়। সেই মিটিংয়ে মুসলমান নেতারা সর্বপ্রথম ভাইসরয়ের কাছে মুসলমানদের জন্য আলাদা রিপ্রেজেন্টেশনের দাবি উত্থাপন করে। ভাইসরয়ের কাছে মুসলমান নেতারা একটা অ্যাড্রেস ড্রাফট করে উপস্থাপন করে। সেটা ড্রাফট করছিল বিহারের সৈয়দ হোসেন বিলগ্রামী আর উত্তরপ্রদেশের সৈয়দ মীর মেহেদি আলী, যিনি নবাব মোহসিনুল মুলক নামে পরিচিত ছিলেন আর স্যার সৈয়দ আহমেদ খানের ঘনিষ্ঠ বন্ধু এবং উত্তরসূরি ছিলেন। সেই দাবিতে কি বলা ছিল? তার একটা অংশ হচ্ছে এটা ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইছে, তবে বাংলা এটা হইতেছে মুসলমানরা একটা স্বতন্ত্র সম্প্রদায় যাদের কিছু অতিরিক্ত স্বার্থ আছে যা অন্যান্য সম্প্রদায়ের সাথে মিলে না, বরং এইসব স্বার্থ যথাযথভাবে প্রতিনিধিত্ব পায়।